হাদিকে হারানোর কষ্টটা এত তীব্র যে কোনো কিছুতেই এই কষ্টটা হালকা করা যাচ্ছে না। হাদি এমন একজন ব্যক্তি ছিল যার সঙ্গে আমাদের মতের, আমাদের কথার, আমাদের ভাষার, আমাদের চেতনার শতভাগ মিলে যেত। ১৫০ থেকে ১৬০টি আসনে বড় ধরনের খুনোখুনি হবে এবং প্রতিদিন হবে, এটা আমাদের ক্যালকুলেশন বলছে। এবং প্রত্যেকটা ঘটনাকে আমি বলবো, প্রত্যেকটা ঘটনাকে এই নির্বাচন কমিশন বলবে এটি বিচ্ছিন্ন ঘটনা। আজ অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত অবস্থায় আপনাদের সামনে উপস্থিত হতে হলো। আজকে সারাদিন বারবার ভেবেছি হাদিকে নিয়ে কিছু লিখবো, কিছু পোস্ট দিব বা কিছু বলবো, কিন্তু আসলে বুকের ব্যথার পাহাড় কোনোভাবে সরাতে পারছিলাম না। হাদিকে হারানোর কষ্টটা এত তীব্র যে কোনো কিছুতেই এই কষ্টটা হালকা করা যাচ্ছে না। হাদি এমন একজন ব্যক্তি ছিল যার সঙ্গে আমাদের মতের, আমাদের কথার, আমাদের ভাষার, আমাদের চেতনার শতভাগ মিলে যেত। হাদি কথা বলতো ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে। হাদি কথা বলতো বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে। হাদি কথা বলতো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। হাদি কথা বলতো বাংলাদেশের ইসলামী জনতার পক্ষে। হাদি কথা বলতো মানবতার পক্ষে। হাদি কথা বলতো গণমানুষের ভাষায়। এলিটদের ভাষা পরিহার করে, রাজনৈতিক মুখোশ খুলে ফেলে দিয়ে, রাজনৈতিক মুখোশ উপড়ে ফেলে দিয়ে একেবারেই জনসাধারণের ভাষায় কথা বলে জনসাধারণের কাছে অত্যন্ত প্রিয়ভাজন হয়ে উঠেছিল শরীফ ওসমান হাদি, আজ থেকে যে শহীদ হাদি। তাই তার কথা, তার আবেগ, তার চেতনা আমরা কোনোভাবেই ভুলতে পারছি না, মন থেকে আড়াল করতে পারছি না। এমন একজন ব্যক্তির রিপ্লেস কিভাবে হবে? সংগঠনে কোনো নেতা থাকে, নেতার পর পরবর্তীরা সেই নেতৃত্ব গ্রহণ করে, কিন্তু এই টাইপের একটা মানুষ কিভাবে রিপ্লেস হবে? এরকম কথা বলা, এরকম আবেগ, এরকম ইমানি শক্তির, এমন ভাষা ব্যবহারের মানুষ আর কি পাওয়া যাবে? আজকে সারাদিনই খুব করে ভাবছিলাম যে হাদিকে হত্যার কারণটা কি। হাদিকে কারা হত্যা করলো নাম পাওয়া গেছে, কে কে জড়িত সেটাও পাওয়া গেছে। একটা নাম পাওয়া গেছে মাসুদ করিম, তারপর তার নাম নাকি আবার দাউদ ইব্রাহিম। সে নাকি হত্যা করে ভারতে পালিয়ে গেছে। এই হত্যার সঙ্গে তার বাবা মা জড়িত, বোন জড়িত, আর এক নারী জড়িত। তাকে প্রশিক্ষণ দিয়েছে এক সাবেক মেজরের স্ত্রী। এরকম বহু ধরনের তথ্য পাওয়া গেছে। সে যে বাইকটি ব্যবহার করেছে, সে বাইকটির নাম্বার প্লেট পরিবর্তন করে দিয়েছে তার বাবা। এই ঘটনার সঙ্গে তার বাবা মা জড়িত, তারাও কোটি টাকার অফার পেয়েছে এবং টাকা পেয়েছে, টাকার লেনদেন হয়েছে। সে কখন কোথায় হত্যা করে পালিয়ে গেল, কিভাবে আশ্রয় নিল, সবকিছু ডিটেল আমরা এখন আমাদের হাতে পেয়েছি। কিন্তু প্রশ্ন হলো, এই হত্যাটা করালো কে? এত কিছু উদ্ধার করা গেছে, কিন্তু হত্যা করাইছে কে? অর্থাৎ তাকে কে গুন্ডা হিসেবে ব্যবহার করেছে, ভাড়াটে খুনি হিসেবে ব্যবহার করেছে, সে আসল মানুষটাকে পাওয়া যায়নি। আরো মজার ব্যাপার হচ্ছে, সে মানুষটা কে হতে পারে সেইটা সাসপেক্ট পর্যন্ত করা যাচ্ছে না। আমার কাছে ব্যাপারটাকে এতটাই রহস্যজনক মনে হয়েছে যে আসলে সবকিছুই আমাদের প্রশাসন, পুলিশ, ডিবি এরা পেয়ে গেছে, কিন্তু সে আসল হত্যাকারী বা হত্যার নির্দেশদাতা এমন কেউ যে কারণে তার নাম প্রকাশ করা যাচ্ছে না। এটা কি হাদির জন্যই শুধু নতুন না? বাংলাদেশে এরকম অনেক বড় বড় ঘটনা ঘটেছে যার প্রকৃত হত্যাকাণ্ডের রহস্য, হত্যাকারী কে, হত্যার সুপারিশকারী কে বা হত্যার নির্দেশদাতা কে, এটা পাওয়া যায়নি। সেই জিয়াউর রহমান থেকে শুরু করে, জিয়াউর রহমানকে কে হত্যা করেছে সন্দেহ করে অনেক কথা বলা যাচ্ছে, কিন্তু তার প্রকৃত হত্যাকারী কে এটা পাওয়া যায়নি। আমরা কিছু হলেই দায় চাপিয়ে দেয় ভারতের উপর, এবং ভারত আমাদের সকল অঘটনের সঙ্গে সম্পৃক্ত, এটাও সত্য। কিন্তু এও হত্যা করেছে, ভারতের সঙ্গে কথা বলে করেছে, ভারতে পালিয়ে গেছে, সবই ঠিক আছে, কিন্তু ইন্টারেস্টটা তো ছিল বাংলাদেশের কারো।
বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারত বিরোধী। ভারত এটা জানে, এটা জেনেই ভারত এখানে তাদের রাজনীতি, তাদের অর্থনীতি, তাদের ক্রীড়া, তাদের ব্যবসা সবকিছু এখানে স্টেবল করে। এসব সব জেনেই করে তারা। তাদের সংস্কৃতি বাংলাদেশে কিভাবে প্রবেশ ঘটানো যায়, তাদের রাজনীতি কিভাবে এখানে এস্টাবলিশ করবে, সবকিছু তারা এসব জেনেই করে। বাংলাদেশের মানুষ যে ভারতকে পছন্দ করে না, এটা ভারত আমাদের চেয়ে ভালো করে জানে। কিন্তু কথা হচ্ছে, এই ভারতের বিরোধিতা করার কারণেই কি সে ভারত বিরোধিতাকারী সবাইকে কি ভারত হত্যা করছে না? আবরারকে হত্যা করার ক্ষেত্রে ভারতের বিরোধিতা একটা কারণ, কিন্তু ভারত তাকে হত্যা করিয়েছে বিষয়টা এমন নয়। আমরা মূলত মূল অপরাধীকে আড়াল করতেই এই ধরনের বয়ান সৃষ্টি করি। কোন একজন ব্যক্তির জন্য ভারতের কোনো মাথা ব্যথা থাকতে পারে না, বরং ভারত ভাড়াটে খুনি হিসেবে ব্যবহার হয়। ভারতের লোকেরা ভাড়াটে খুনি হিসেবে ব্যবহার হতে পারে, পরামর্শদাতা হিসেবে ব্যবহার হতে পারে, কিংবা আশ্রয়দাতা হতে পারে খুনিদের। কিন্তু মেইন ইন্টারেস্টটাতেই বাংলাদেশেরই কারো। আবরারকে যারা হত্যা করেছে তারা কি ভারতের নাগরিক ছিল কেউ? তারা তো বুয়েটের স্টুডেন্ট ছিল। শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা কেউ ভারতের লোক নয়। ভারতের মদত পেয়েছে, কিংবা ভারতের সুপারিশ পেয়েছে, বা ভারতের স্বার্থ উদ্ধারের কোনো ব্যাপার আছে, সবই ঠিক আছে, কিন্তু হত্যাকারী কিন্তু ভারতের নয়, বাংলাদেশের। অবশ্যই ওসমান হাদিকে হত্যার পেছনে বাংলাদেশেরই কারো স্বার্থ জড়িত আছে। সেই ব্যক্তিটা কে বা সেই ব্যক্তিরা কারা? যদি বলেন সরকার, বিগত পতিত সরকার, শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ, আমি বলবো না। হত্যার মোটিভ আওয়ামী লীগের স্বার্থ নয়, কারণ আওয়ামী লীগের প্রধান বিরোধী এখানে বাংলাদেশে আমরা আজীবন জানি জামাত শিবির। এরপরে যদি কেউ আওয়ামী লীগের শত্রুতা হয়, শত্রুতার সাথে থাকে কারোর সাথে, তাহলে বিএনপির কোনো ব্যক্তি থাকতে পারে। কারণ বিএনপির মধ্যে কিছু আছে আওয়ামীপন্থী, কিছু আছে আওয়ামী বিরোধী। বিএনপির মধ্যে কিছু আছে ভারত বিরোধী, কিছু আছে ভারতপন্থী। তাহলে টার্গেট কিলিং এর শিকার হলে তাদের হওয়ার কথা, হাদি কেন হবে? এই রহস্য, আমার ধারণা জিয়াউর রহমানের হত্যা রহস্য যেমন উন্মোচিত হয়নি, এটাও হবে না। 21শে আগস্ট গ্রেনেড হামলার খুনি কারা, সেটা যেমন উদ্ধার হয়নি, এটাও হবে না। আহসানুল্লাহ মাস্টারকে কারা হত্যা করেছে, সে রহস্য উদ্ধার হয়নি, এটাও হবে না। এরকম আরো অসংখ্য খুনের, তনু হত্যার রহস্য উদ্ধার হয়নি। এরকম আরো অনেক খুন আছে যেগুলো রহস্য শেষ পর্যন্ত আর উদ্ধার হয় না। যত কথাই বলি না কেন, একটা সময় মানুষ ভুলে যায়। ইভেন সাংবাদিক দম্পতি সাগরুনের হত্যাকাণ্ডের রহস্য কিন্তু আজ পর্যন্ত উদ্ধার হয়নি। সো মূল খুনিকে, খুনির নির্দেশদাতা কে, এটা হয়তো আমাদের সারা জীবন অধরাই থাকবে। এটা সবচেয়ে বড় দুঃখের বিষয় যে একজন খুনিকে আমরা ধরতে পারছি না। তাহলে হচ্ছে কি, এরকম খুন আরো হতে থাকবে। খুন করে যদি পার পাওয়া যায়, নিজের ক্লিন ইমেজ তৈরি করা যায়, অনেক খুনিকে আমরা জানি, পরবর্তীতে আমরা শুনি 13 খুনের অমুক খুন তমুক খুন করেছে, কিন্তু তাদের মুখোশ খুলে দেওয়া যায় না। রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক শিষ্টাচার হচ্ছে তারা ভুয়া অভিযোগ করেন, ব্লেম দেন, কিন্তু প্রকৃত অপরাধী যখন তারা প্রমাণ পেয়ে যান তখন নিজেরাই চুপ হয়ে থাকেন। এটা নাকি রাজনৈতিক শিষ্টাচার। এবং পরস্পরের বিচার থেকেও দূরে সরে যান। আওয়ামী লীগ আমলে কোনো হত্যাকাণ্ডের বিচার আমরা হতে দেখি, কোন বিএনপি নেতার বিচার হয়েছে আমরা দেখিনি। রায় হয়েছে তারেক রহমানের ছাড়া আর কারো দুর্নীতির রায়, হারিস চৌধুরী বা তারেক রহমান সংশ্লিষ্ট কয়েকজনের ছাড়া বিএনপি পন্থী আরো যত এমপি ছিল, মন্ত্রী ছিল বা যারা ছিল, তাদের বিরুদ্ধেও তেমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, হ্যাঁ তাদেরকে চরিত্র হননের জন্য কিংবা চাপে রাখার জন্য অনেক কিছু করেছে। এরশাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাখা হয়েছে চাপে রাখার জন্য, কিন্তু শাস্তি দেওয়া এই ঘটনাটি ঘটেনি। রাজনীতি এটাই যদি হয় শিষ্টাচার, যে রাজনৈতিক দলের লোকেরা অপর দলের সন্ত্রাসীদের কেউ এইভাবে রেহাই দিবে, তাহলে এই রাজনীতি চিরতরে বন্ধ হওয়া উচিত। এ বিষয়ে আর কিছু বলতে চাই না।
খুনিদের জন্য আমাদের মন থেকে অভিশাপ রইল। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, আবারও বলছি, এই হত্যাকাণ্ডের সাথে যারা যেভাবে জড়িত, তাদের প্রত্যেককে যেন নির্বংশ হয়। এটা আমাদের মন থেকে অভিশাপ। আমরা আর কোনো রাজনীতি করতে চাই না, রাজনীতি শিখতে চাই না, রাজনীতি দেখতে চাই না, রাজনীতি যে শিষ্টাচার, সে শিষ্টাচার বজায় রাখতে চাই না। আমাদের রাজনীতি মহান আল্লাহর দেখানো পথের রাজনীতি। এখানে কোনো খুনোখুনির আশ্রয় নেই, এখানে কোনো রাগ ঢাকের আশ্রয় নেই, এখানে কোনো প্রতারণার আশ্রয় নেই, মুনাফিকের আশ্রয় নেই। আমরা মন থেকে চাই এই রাজনৈতিক খুনিরা প্রত্যেকে সব অংশে একেবারে নির্বংশ হোক। যে যত বড় রাজনীতিবিদ হয়ে থাকুক, যে দলের রাজনীতিবিদ হয়ে থাকুক। সন্ধ্যার দিকে হাদির মরদেহ পৌঁছেছে, যথারীতি তার লাশ দাফনের ব্যবস্থা ঢাকা ইউনিভার্সিটির সেই বিদ্রোহী কবির পাশে। যে বিদ্রোহী কবিতা তিনি তার চেতনার সাথে আবৃত্তি করেছিলেন, বলবীর চির উন্নত মম শির, শির উঁচু করে হাদি পরপারে পাড়ি জমিয়েছেন। তিনি জানতেন বুলেট তার দিকে তাকিয়ে আছে, তাক করে হওয়া হয়েছে, তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করানো আছে, তারপরও সে সাহসের সাথে, ইমানের সাথে আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। কষ্ট হয়, এমন একজন ইমানি চেতনার মানুষ কিভাবে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে, চিরতরে মুছে যাবে? তার অন্তর্ধানের মধ্য দিয়ে কি এরকম চেতনা চিরতরে মুছে যাবে? আমরা কোনোভাবেই তা আশা করি না। তিনি শাহাদাতের মর্যাদা পান, এটাই আমাদের কামনা। এখন প্রসঙ্গ হচ্ছে, হাদি তো চলে গেল, হাদির পরের টার্গেটকে। কেউ 50 জন, কেউ 52 জনের তালিকা দিয়েছে, বিভিন্ন ধরনের তালিকা পাওয়া যাচ্ছে। পরবর্তী টার্গেট কারা? এই টার্গেট পুলিশ প্রশাসন বলি কিংবা পত্রিকা মারফত বলি, যেভাবেই হোক তালিকা হয়েছে, কিন্তু এর চেয়ে তালিকা জনগণ নিজেই জানে। আমরা যে কণ্ঠগুলোকে এখন ভোকাল দেখতে পাচ্ছি, সেই ভোকালগুলি পরবর্তী টার্গেট। হাসনাত আব্দুল্লাহ, মাহমুদুর রহমান, ব্যারিস্টার ফুয়াদ, তাজুল ইসলাম, এরকম আরো অনেকে আছেন। তবে ঠিক নেক্সট টার্গেটটা কে? আমার কাছে মনে হয় ব্যারিস্টার ফুয়াদ হচ্ছেন নেক্সট টার্গেট, কারণ তার কথায় মানুষ বেশি প্রভাবিত হয় এবং তিনি ঠিক ভারতীয় বয়ানের একেবারে মগজ পর্যন্ত তিনি বের করে ফেলেন। তাই ভারতের কিলারদেরকে এখানে ব্যবহার করার সুযোগ আছে এবং তিনি ইতোমধ্যেই নিজেকে বিএনপির শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন, ঠিক যেভাবে হাদি নিজেকে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের অর্থাৎ বিএনপি প্রার্থীর যোগ্য প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিলেন, প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন। ঠিক ব্যারিস্টার ফুয়াদও নিজেকে যোগ্য প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করতে পেরেছেন তার জনপ্রিয়তা দিয়ে, তার আইডিওলজি দিয়ে। এবং তিনি কয়েকবার হামলারও শিকার হয়েছেন। পুলিশ এগুলোকে মামুলি হামলা, নির্বাচন কমিশন এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতেও শুরু করেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে পরবর্তী টার্গেট হয়তো ব্যারিস্টার ফুয়াদ। কিন্তু এরকম 10 জন, 15 জন, 50 জনের তালিকা নিয়ে বসে থাকলে হবে না। মূলত হাদির ঘটনাকে নানাভাবে এদিক ওদিক করে সরিয়ে ফেলে মূলত যেটা করতে চাচ্ছি সেটি হচ্ছে আসনের নির্বাচনে 150 থেকে 160টি আসনে বড় ধরনের কিলিং হবে এবং এটি একটি বড় রাজনৈতিক দলের অধীনে হবে, তাদের প্রশ্রয় হবে, কিছু করবে তাদের পেটোয়া বাহিনী আর কিছু করা হবে টার্গেট কিলিং। এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচনে ভীতি সৃষ্টি করার জন্য, নির্বাচনের আগে পরে এবং তফসিল ঘোষণার পরবর্তী এই সময়টাতে 150 থেকে 160টি আসনে বড় ধরনের খুনোখুনি হবে এবং প্রতিদিন হবে, এটা আমাদের ক্যালকুলেশন বলছে। এবং প্রত্যেকটা ঘটনাকে আমি বলবো, প্রত্যেকটা ঘটনাকে এই নির্বাচন কমিশন বলবে এটি বিচ্ছিন্ন ঘটনা। আরো একটা আশঙ্কা প্রকাশ করছি, সেটি হচ্ছে কয়েকজন লিডারকে একত্রিত করে ঠিক 21শে আগস্টের মতো গ্রেনেড হামলা করে উড়িয়ে দেওয়া হতে পারে। ওই যে তালিকাগুলো বের হয়েছে বিভিন্ন জনের, 50-52 জনের তালিকা, এরকম
15-20 জনকে বা 10 জনকে বা 5 জনকে একত্রে কোনো সমাবেশে পাওয়া গেলে সেখানেও এ ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে। এখন কি রাজনীতি বন্ধ থাকবে, বা তারা জনসভা, গণসংযোগ, নির্বাচনী গণসংযোগ এগুলো বন্ধ রাখবেন? না, এগুলো তো বন্ধ রাখা যাবে না, তাহলে তো তারা আরো বেশি সফল হবে। কিন্তু যেটা করণীয় সেটা হচ্ছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করে ফেলতে হবে। পুলিশের উপর বিন্দু মাত্র ভরসা করার সুযোগ নেই, কারণ এই সরকার এসে পুলিশ নিয়োগ দেয়নি, পুলিশ নিয়োগ দিয়ে গেছে সেই স্বৈরাচারী সরকার। আর এই প্রশাসনের লোকরা সবসময় কেনা বেচা হয়, পয়সা দিয়ে, টাকা দিয়ে যাদেরকে কেনা যায়, ভাড়া করা যায়, সেসব লোকদের কখনো নিরাপত্তা নিশ্চিত করা যায় না। অতএব পরবর্তী টার্গেট যেই থাকুক না কেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত হবে নিজেদের নিরাপত্তা বলয় নিজেদের তৈরি করা। আর এর চেয়ে বড় কথা হচ্ছে সুশীলগিরি বন্ধ করতে হবে। রাজনৈতিক শিষ্টাচারের নামে রাজনৈতিক যত ধরনের অবৈধ খুন খারাপি আচরণ আছে এগুলোকে বৈধতা দেওয়ার রাজনীতি বন্ধ করতে হবে। রাজনৈতিক শিষ্টাচার বলে কিছু নেই। রাজনীতি আমরা টিপু সুলতান থেকে শিখেছি, রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষের ঘাড়ে পাড়া দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। অতএব এই যে রাজনীতিক জ্ঞান, এই যে রাজনীতিক শিষ্টাচার, এই শিষ্টাচার ভুলে গিয়ে মানুষের জন্য যদি রাজনীতি করতে হয় তাহলে সেভাবে রাজনীতি করতে হবে। আর খুনি যে রাজনৈতিক দলেরই হোক তাকে ক্ষমা করে দেওয়া, তার সাথে উদার দৃষ্টিভঙ্গি পোষণ করা, তাকে জেল থেকে বের করে, খুনিদেরকে জেল থেকে বের করে এনে তাদেরকে দিয়ে টার্গেট কিলিং করানো, এই ব্যক্তিদের কোনো শাস্তি হচ্ছে না, তারা একটি রাজনৈতিক দলের বলে, এই রাজনৈতিক শিষ্টাচার বাংলাদেশে বন্ধ হোক। খুনের রাজনীতি বাংলাদেশে বন্ধ হোক। আর যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের জনগণ পরবর্তী অ্যাকশনে কোন দিকে যাবে সেটা হয়তো এখন আমরা নিজেরাও জানি না, অনুমানও করতে পারছি না। একটা জিনিস সতর্ক করে দেই, সেটি হচ্ছে রক্ত কথা বলে। হাদির রক্ত এমন ভাবে প্রতিশোধ গ্রহণ করবে যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারছে না। যারা ভাবছেন টাকার জোরে জিতে গেছেন তারা নিঃসন্দেহে পরাজিত হবেন। তারা এই হাদির রক্তের বিনিময়ে, রক্তের প্রতিদান তাদের রক্ত দিয়ে দিতে হবে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে, মহান আল্লাহর প্রতি আস্থা রেখে, ভরসা রেখে, বিশ্বাস রেখে নিজেদের প্রতিদিনের কাজকর্ম চালিয়ে যাওয়ার আবেদন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ হাদি অমর হোক। ইনকিলাব জিন্দাবাদ।